শুরুতে আমরা জেমস নামের এক ছেলেকে দেখি, যার বয়স এখন মাত্র 15 বছর। তার নিজের উপর পুরোপুরি বিশ্বাস আছে যে সে একজন সাইকো। তার বাবা তাকে হাসানোর যতই চেষ্টা করুক না কেন, ছোটবেলা থেকেই সে কিছু অনুভব করতে পারতো না। এমনকি সে তেলে হাত দিয়ে দেয় যাতে কিছু অনুভব করতে পারে। সে সবসময় তার বাবার মুখে মারতে চাইতো, কিন্তু কখনো সাহসী হয়নি। জেমস খুবই অদ্ভুত ধরনের ছেলে। যখন তার বয়স 17 বছর হয়, তখন সে তার প্রতিবেশীর বিড়ালকে কিডন্যাপ করে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলে। দিন দিন তার পাগলামি বাড়তেই থাকে। যে জেমস পশুদের হত্যা করত, সেই জেমস এখন পশুদের ছেড়ে তার চেয়েও বড় কিছু করার কথা ভাবতে শুরু করেছে। তখনই তার জীবনে অ্যালিসা আসে। সে জেমসকে ভালোবাসে। দূর থেকে বসে সে তাকে দেখতে থাকে। অ্যালিসাও এক অদ্ভুত ধরনের মেয়ে ছিল। যখনই সে টেনশন অনুভব করে, তখন খোলা আকাশের নিচে শুয়ে পড়ে। আকাশের দিকে তাকিয়ে তার স্ট্রেস কমে যায়। অ্যালিসার মায়ের নাম গোয়েন। অ্যালিসার বাবার সাথে ডিভোর্সের আগে তার ব্যবহার বেশ ভালো ছিল, কিন্তু যখন থেকে সে টনিকে বিয়ে করেছে, সবকিছু বদলে গিয়েছে। তার মায়ের সামনেই টনি অ্যালিসাকে যা ইচ্ছা তাই বলে, যেমন সে বড় হয়ে গেছে, তার বড় সাইজের পোশাক পরা উচিত ইত্যাদি। কিন্তু অবাক করার বিষয় হলো, তার মা এসব শুনে না শোনার ভান করে। সবে ছিল টাকার খেলা। একটি ভালো এলাকায় সুন্দর বাগান সহ পছন্দের বাড়িতে সে তার 2 যমজ সন্তানকে নিয়ে খুশি ছিল। এদিকে অ্যালিসার কিছুই ভালো লাগছে না। সেখানে এক মুহূর্তেও থাকতে চায় না, কিন্তু যাবেটা বা কোথায়? তার বয়স এখন মাত্র 17 বছর। এইসবই তার মাথায় ঘুরতে থাকে। তখনই তার এক বান্ধবী তাকে মেসেজ করে, যদিও সে তার সামনেই বসেছিল। রাগে অ্যালিসা ফোনটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, এই ধরনের মোবাইলের কী লাভ, যা কাছে থেকেও তাদের একে অপরের সাথে কথা বলতে দেয় না। তখনই তার নজর জেমসের উপর পড়ে, যে একা বসে লাঞ্চ করছিল। অ্যালিসা তাকে ডেটের জন্য জিজ্ঞেস করলে সে না করতে পারে না, কারণ সে আগে থেকেই কোনো মানুষকে মারার পরিকল্পনা করছে। অ্যালিসা স্কুলের নতুন ছাত্রী হওয়ায় তাকে মারলে কেউ সন্দেহ করবে না, এই ভেবেই সে তার সাথে ভালোবাসার নাটক করতে থাকে। এরপর দুজনে নিজেদের ইচ্ছা মনে চেপে জেমসের বাড়িতে পৌঁছায়। জেমসের বাবা কাজে গিয়েছে আর তার মা জাপানে থাকে, কিন্তু জেমসের মধ্যে তো কোনো ধরনের ফিলিংসই নেই। এরই মধ্যে জেমসের বাবা চলে আসে আর দুজনের ইচ্ছা অপূর্ণই থেকে যায়। জেমসের বাবা তার গার্লফ্রেন্ডকে দেখে বেশ খুশি হয়, কারণ এখন পর্যন্ত সে জেমসকে অন্যরকম কিছু ভাবত। তার মনে হতো জেমসের মধ্যে কোনো সমস্যা আছে। যাই হোক, আজ তো এই দুজনের ইচ্ছা পূরণ হতে পারেনি, তাই অ্যালিসা তাকে পরদিন সকাল 11টার সময় দেয়। পরদিন জেমস সকাল 10টা থেকেই অ্যালিসাকে মারার পরিকল্পনা করে তৈরি হয়ে বসে থাকে। এদিকে অ্যালিসাও জেমসের কথাই ভাবছিল যে জেমস কতটা ভালো, সে তার সাথে কতটা নিরাপদ বোধ করে। এরই মাঝে তার বাড়িতে অতিথি চলে আসে। আসলে আজ টনি বাড়িতে পার্টি রেখেছিল, যার কারণে সে ফেসে যায়। জেমস ছুরি নিয়ে অপেক্ষা করতে থাকে। দুপুর 12টা বেজে যায়, কিন্তু সে আসে না। এদিকে অ্যালিসার সৎ বাবার জঘন্য আচরণ দিন দিন বেড়েই চলছিল। তার মা এসব দেখে কিছুই করে না, কারণ তার তো নিজের বিলাসবহুল জীবনের চিন্তা। কোনোদিন যদি টনি রেগে যায়, তাহলে হয়তো এই আরামেশ তার হাত থেকে চলে যাবে। অ্যালিসা অনুভব করতে থাকে যে এখন এই বাড়িতে তার জন্য কিছুই অবশিষ্ট নেই। সেখান থেকে সে প্রায় 2টার সময় জেমসের বাড়িতে পৌঁছায়। সে খুবই উদাসী ছিল। জেমস ছুরি হাতে নিয়ে তাকে মারার মুড তৈরি করছিল। তখনই সে বলে উঠে যে চলো এখান থেকে অন্য কোথাও পালিয়ে যাই। এমনিতেও জেমস এখানে তার টাকলো বাবার সাথে খুশি ছিল না, এই কথা সে অ্যালিসাকেও বলেছে। এরপর আর কি, জেমস তার বাবাকে এক ঘুষি মারে, যেমনটা সে ছোটবেলা থেকেই করতে চাইতো। আর তারপর দুজন তার বাবার গাড়ি নিয়ে পালিয়ে যায়। রাস্তায় যেতে যেতে জেমস অ্যালিসাকে মারার নানা রকম উপায় ভাবতে থাকে। সে কিভাবে চিৎকার করবে, সেই দৃশ্যটা কেমন হবে এসব। অন্যদিকে অ্যালিসার মাথায় তো 24 ঘন্টা অন্য কিছুই ঘুরতে থাকে। এই চক্করে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর গাড়ির পুরো সর্বনাশ হয়ে যায়। এখন কি করবে, তারা কোথায় যাবে? দুজনে বড় সমস্যায় পড়ে। জেমস বাড়ি ফিরে যেতে বলে, কারণ এখানে যদি সে তাকে মারে তাহলে গাড়ির কারণে ধরা পড়ে যাবে। কিন্তু অ্যালিসা কিছুতেই বাড়ি ফেরার মুডে ছিল না। কোনোভাবে তারা জঙ্গল পার হয়ে লিফট নেওয়ার জন্য মেন হাইওয়েতে পৌঁছায়। জেমস অনেক চেষ্টা করে, কিন্তু কোনো গাড়ি থামাচ্ছিল না। অ্যালিসার পুরো বিশ্বাস ছিল যে লোকজন তাকে এমন অদ্ভুত পোশাকে দেখে গাড়ি থামাচ্ছে না, হয়তো ওই ধরনের কোনো লোকই গাড়ি থামাবে। পরের মুহূর্তে এক 50 বছরের বৃদ্ধ গাড়ি থামিয়ে তাদের লিফট দেয়। সেই জেমসকে কাপড়ও দেয়। তাদের তিনজনের মধ্যে বেশ ভালো বন্ডিংও হয়ে যায়। কথাবার্তায় জানা যায় যে এই বৃদ্ধ একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। সে তাদের অবস্থা দেখে বুঝতে পারে যে তাদের সাথে কিছু একটা ঝামেলা হয়েছে, তারা বিপদে পড়েছে। তাই সে জেমসের মায়ের ফোন নাম্বার চাই, যাতে তাদের পরিবারকে জানাতে পারে যে তারা ঠিক আছে। জেমস সঙ্গে সঙ্গে বলে দেয় যে তার মা মারা গেছে। এটা শুনে অ্যালিসার মুখে হঠাৎ আশ্চর্যের ভাব ফুটে ওঠে। জেমসের মা তো জাপানে থাকে, তাহলে সে এমন কেন বলেছে? যে হোক, তারা কোনো গন্ডগোল করেনি, শুধু ঘুরতে বেরিয়েছে, এমনটাই জেমস ওই আর্মি অফিসারকে জানায়। সফর করতে করতে সন্ধ্যায় তারা একটি ক্যাফেতে কিছু খাওয়ার জন্য থামে। জানা যায় তাদের কাছে তো টাকাই নেই। তখন আর্মি অফিসার নিজের পক্ষ থেকে তাদের খাওয়ায়, সাথে নিজের পরিবারের সাথে পরিচয় করায়, এমনকি ঠিকানাও জানায়। তখন অ্যালিসা বলে ওঠে যে আপনার ছোট ছেলে জ্যাকের মুখটা শুকুরের মতো। আর্মি অফিসার তো বেচারা অবাক হয়ে যায়, যেটা কোন ধরনের মেয়ে তার সামনেই তার ছেলেকে শুকুর বলছে। সে কোনোভাবে নিজেকে সামলে নেই। এরপর সেটাই হয় যার ভয় ছিল। অ্যালিসা বাইরে যেতেই জেমস ওয়াশরুমে যায়, তার পেছনে আর্মি অফিসারও যায়, আর এখানে তার আসল রূপ সামনে চলে আসে। জেমস হতবাক হয়ে যায় যে তার সাথে সব কি হচ্ছে। তার তো ভাগ্য ভালো ছিল
অ্যালিসা তাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, না হলে অন্য কিছু হয়ে যেত। পরের মুহূর্তে অ্যালিসা আর্মি অফিসারকে ধমকাতে থাকে যে এইসব কথা গিয়ে সে তার স্ত্রী এবং তার বাচ্চাদের এমনকি পুলিশকেও বলে দিবে। আর এভাবে সে আর্মি অফিসারকে ব্ল্যাকমেল করে তার সমস্ত টাকা হাতিয়ে নেয়। আর্মি অফিসার তো জানতোই যে এই মেয়েটির মুখ পাতলা, যে কারোর সামনে যা কিছু বলে দিবে, তাই সে পকেট খালি করে সঠিক মনে করে। আর্মি অফিসার চলে যাওয়ার পর তারা অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর জেমস জানায় যে যেমনটা সে ভাবছে সে তেমনটা মোটেও নয়। আসলে সে বুঝতেই পারেনি যে পরিস্থিতিতে তার কি করা উচিত। অ্যালিসা জানায় যদি কেউ তার সাথে খারাপ কিছু করে তাহলে তাকে সঙ্গে সঙ্গে থামানো উচিত। কিন্তু জেমস কিভাবে বলতো যে সে তো কিছুই অনুভব করে না। জেমস বেশি কিছু বলতোও না, কিছু জিজ্ঞেস করলে শুধু হ্যাঁ বা নাই উত্তর দিত। তারাই ব্যবহার দেখে অ্যালিসার মনে হতে থাকে যে ছোটবেলায় তার সাথে অনেক খারাপ কিছু ঘটেছে। যাই হোক, এখান থেকে তার একটা হোটেলে পৌঁছায়, রুম বুক করে তারপর তারা একসাথে টিভি দেখতে থাকে। কিছুক্ষণ পর অ্যালিসা ওয়াশরুমে যায়। জেমস ছুরি বের করে দ্রুত দেয়ালের সাথে লেগে দাঁড়ায় যাতে সে বাইরে বের হলেই তার খেলা শেষ করে দিতে পারে। তখন জানা যায় যে সে তার পরিবারের কষ্টে ভেতরে বসে কাঁদছিল। এটা শুনে জেমস তখনকার মতো থেমে যায়। আসলে সেই যদি সাইকোপ্যাথ হয় তাহলে অ্যালিসার কান্নায় সে কিভাবে অনুভব করলো, সে কি বদলে যাচ্ছে? যাই হোক, অ্যালিসা বাইরে এসে নিচে গিয়ে বাড়িতে ফোন করে। সে তার মায়ের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু ওদিকে লাইনে ছিল টনি, যে স্পষ্ট ভাষায় তাকে বুঝিয়ে দেয় যে তার মা তার সাথে কথা বলতে চায় না। যদিও ব্যাপারটা এমন ছিল না, সে কথা বলতে চাইছিল, কিন্তু টনি তাকে ইশারা করে থামিয়ে দেয়। এর মানে সে চায় না যে অ্যালিসা কখনো বাড়ি ফিরে আসুক। এদিকে অ্যালিসা তার নিজের বাবার কাছে যাওয়ার কথা ভাবতে থাকে, যে তাকে 10 বছর আগে ছেড়ে চলে গিয়েছিল। আর এর কারণে অ্যালিসার মতে সে বেশ ভালো মানুষ এবং সে তাকে প্রতি বছর জন্মদিনে কার্ডও পাঠায়। সেই সন্ধ্যা অ্যালিসা জেমসকে দুটি অপশন দেয়, যদি সে তার সাথে টাইম পাস করে তাহলে সে যেন নিজের বাড়ি ফিরে যায়, আর যদি তাকে ভালোবাসে তাহলে সে তার সাথে তার বাবার বাড়ি যেতে পারে। এদিকে 2 দিন কেটে যাওয়ার পরও যখন জেমস বাড়ি ফিরে না, তখন তার বাবা পুলিশকে ফোন দেয়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। পরের দিন সকালে তারা হোটেল ছেড়ে দেয়। জানা যায় যে অ্যালিসার বাবা এখান থেকে অনেক দূরে থাকে। ট্রেন স্টেশনের খোঁজে হাঁটতে হাঁটে তারা বেশ ক্লান্ত হয়ে যায়। তখন এক নির্জন জায়গায় তারা একটি বন্ধ গাড়ি দেখতে পায়। জানালায় ধুলো জমেছিল আর ডাক বক্সও ভরা ছিল, মানে কয়েক মাস ধরে এখানে কেউ আসেনি। অ্যালিসা জানালা ভেঙে 1-2 দিন এখানে থাকার সিদ্ধান্ত নেয়। যে ব্যক্তির এই বাড়ি ছিল সে ছিল পেশায় একজন প্রফেসর। সেখানে সব ধরনের সুযোগ সুবিধা ব্যবস্থা করে রেখেছিল, যার তারা ভরপুর আনন্দ নেয়, সাথে খাওয়া দাওয়া করে। আর তারপর অ্যালিসা একা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কে জানে, হয়তো আজও সে তার মাকে মনে করে কাঁদছিল। এদিকে জেমসের কিছু করার ছিল না, তাই সে সেখানে পড়ে থাকা জিনিসপত্র দেখতে থাকে। তখনই সে একটি ক্যামেরা পায়, যার ভেতরে অনেক মেয়ের ছবি ছিল যাদেরকে মেরে ফেলা হয়েছে। এর মধ্যে একটি বেশ বেদনাদায়ক ভিডিও ফুটেজ ছিল। এর মানে হলো এই বাড়ির মালিক একজন সাইকো। এ কথা সে অ্যালিসাকে বলতে চায়, কিন্তু সে কিছু শোনার মুডেই ছিল না। সে শুধু একা থাকতে চেয়েছে। কিছুক্ষণ পরে যখন সে ঘুমিয়ে পড়ে তখন জেমসও ভেতরে এসে বিছানার নিচে মেঝেতে শুয়ে পড়ে, কেননা তার ভেতরে অ্যালিসার জন্য ফিলিংস তৈরি হতে শুরু করেছে। এদিকে আমরা প্রফেসরকে বাড়ির বাইরে দেখতে পাই। সে তার বাড়ির লাইট জ্বলতে দেখে অবাক হয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে দেখে টেবিলে ড্রিঙ্কসের বোতল পড়েছিল। সে ধীরে ধীরে একটি অস্ত্র তুলে বেডরুমের দিকে এগোয়। তার পায়ের আওয়াজ পেতেই জেমস খাটের নিচে লুকিয়ে পড়ে আর অ্যালিসা ধরা পড়ে যায়। প্রথমে মনে হয় সে তার সাথে ভালো ব্যবহার করছে। অ্যালিসা যেই জানায় যে সে একা, বাড়ি বন্ধ দেখে আজ রাতটা থাকার জন্য সে এখানে এসেছে, তখন প্রফেসর সঙ্গে সঙ্গে দরজা লক করে নেয়। অ্যালিসা বুঝতে পারে যে তার সাথে কি হতে চলেছে। পরের মুহূর্তে প্রফেসর তার উপর ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে। এর মধ্যেই জেমস ছুরি বের করে আর সেই শয়তানকে মেরে ফেলে। এই ঘটনার পর কিছুক্ষণ তো তারা ভাবতেই থাকে। তারপর যতদূর সম্ভব তারা এই বাড়িতে আসার সমস্ত প্রমাণ মুছে ফেলে। ছুরিটি সুইমিং পুলের কাছেই লুকিয়ে রাখে এবং সেখানে তাকে সেই মেয়েদের ছবিগুলোও প্রফেসরের শরীরের চারপাশে ছড়িয়ে দেয়। এবার তারা বিছানার চাদর গুটিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর গিয়ে বিছানার চাদর জ্বালিয়ে দেয়। তবে অ্যালিসা তার জ্যাকেটটি পরায়নি, কারণ ওটা তার বাবার জ্যাকেট, যা তার খুব প্রিয়। কয়েক ঘন্টা সফর করার পর তার একটি রেলওয়ে স্টেশন পায়।
যেখানে দুজনে নিজেদের চেহারা বদলে নেই, কারণ অ্যালিসার ভয় ছিল যে যদি কেউ তাদের বাড়ি থেকে বের হতে দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। আর ঠিক তেমনটাই হয়। সেখানকার এক স্থানীয় ছেলে তাদের বাড়িতে ঢুকতে দেখেছিল। সে ডিটেকটিভ ট্যারি এবং ম্যারিকে তাদের চেহারার বর্ণনা দেয়, আর এটাও জানে মেয়েটি ব্রাউন কালারের একটি লেদার জ্যাকেট পরেছিল। ঘটনাটি ছিল এই যে প্রফেসরকে মারা রাতের পরের দিন প্রফেসর মা তার খোঁজ খবর নিতে আসে। তারপর তিনি পুলিশকে ফোন করে, যার ফলে তারা প্রফেসরের খুনের ব্যাপারে জানতে পারে। এর মধ্যে প্রফেসর মা পুলিশ আসার আগেই প্রফেসরের বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণ নষ্ট করে ফেলে। এবার এই ছেলের সাক্ষ্যের ভিত্তিতে এখন এই খুনের ঘটনায় তাদের কাছে দুজন সন্দেহভাজন আছে। এদিকে অ্যালিসার বাবা যে জায়গায় থাকতো আজ সেখানে যাওয়ার কোনো ট্রেন ছিল না, তাই কাল পর্যন্ত তাদের এখানেই থাকতে হবে। এরই মাঝে অ্যালিসা জিজ্ঞেস করতে থাকে যে তোমার কাছে ওই ছুরিটা কোথা থেকে এলো, তুমি কি নিজের সাথে ছুরি রাখো? জেমস তোতলাতে থাকে আর সে ভেতরে ভেতরে তাকে ভয় পেতে শুরু করে, কারণ জেমসের আচরণ তো এমনিতেই অদ্ভুত, তার মধ্যে এভাবে খুন করা, তার কাছে ছুরি থাকা, যা মোটেও ভালো ইঙ্গিত ছিল না। জেমসও বুঝতে পারে যে অ্যালিসা তাকে ভয় পেতে শুরু করেছে। এখান থেকে তারা একটি ক্যাফেতে যায়, যেখানে অ্যালিসা ওয়াশরুমে যাওয়ার অজুহাতে পালিয়ে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন সে ফেরে না, তখন জেমসও নিজের পথে বেরিয়ে পড়ে। এদিকে ট্যারি এবং ম্যারি জেমসের বাবার বাড়িতে পৌঁছায়, কারণ তিনি জেমসের নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখেছিলেন। জিজ্ঞাসাবাদে জানা যায় যে যেদিন সে বাড়ি ছেড়ে যায় তার সাথে তার বান্ধবী অ্যালিসাও ছিল। অ্যালিসা তার বাবার জ্যাকেট পরেছিল, ওই ব্রাউন জ্যাকেটটা তার জন্য বিশেষ ছিল, সে নিজের উল্লেখ করেছিল। এটুকু শোনার পরেই অ্যালিসা এবং জেমসের উপর তাদের সন্দেহ আরও বেড়ে যায়। ঘটনার জায়গায়ও সেই ছেলেটি ব্রাউন রঙের জ্যাকেট পরে একটি মেয়েকে দেখেছিল। তারা সেখান থেকে সেই ছুরিটি পায়। সেটা দেখে জেমসের বাবা চিনতে পারে এই ছুরিটি জেমস যখন 13 বছরের ছিল তখন তিনি তার জন্মদিনে দিয়েছিল। ট্যারি এবং ম্যারির বোঝার বাইরে ছিল, যেমন কোন বাবা মা হয় যারা বাচ্চাদের উপহারে ছুরি দেয়। জেমসের বাবা জানায় যে সে তো তলোয়ার চাইছিল, কিন্তু তাকে বুঝিয়ে শুনিয়ে ছোট ছুরিয়ে দিয়েছে। এদিকে ডিএনএ টেস্টের রিপোর্ট অ্যালিসার সাথে মিলে যায়। এবার সবকিছু পরিষ্কার হয়ে যায় যে খুনের রাতে অ্যালিসা এবং জেমস প্রফেসরের বাড়িতেই ছিল। এখন জেমসের ছুরি দিয়েই প্রফেসরকে মারা হয়েছে, কিন্তু খুনটা কে করেছে তা এখনও তাদের জন্য রহস্য ছিল। এই কথা অ্যালিসার মাকেও জানানো হয়। অন্যদিকে অ্যালিসা হাঁটতে হাঁটতে একটি বাস স্ট্যান্ডে ঘুমিয়ে পড়ে, আর জেমসের সাথে রাস্তায় কিছু ছেলের দেখা হয় যাদের সে নিজেকে মারার জন্য টাকা দেয়। আসলে সে জানতে চেয়েছিল যে সে সাইকোপ্যাথ নাকি অ্যালিসার ভালোবাসা তাকে বদলে দিয়েছে। ছেলেদের মারা এবং অ্যালিসার থেকে বিচ্ছিন্ন হওয়ার কষ্ট সে পুরোপুরি অনুভব করতে পারছিল। এখন তার নিজের উপর পুরো বিশ্বাস ছিল যে সে আর সাইকোপ্যাথ না। পরের মুহূর্তে সে পুলিশকে ফোন করে একটি খুনের ব্যাপারে জানায়। সে এলাকার পুলিশ তাকে তুলে নিয়ে যায়। এখান থেকে আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যখন জেমস আর তার মা তার বাবার থেকে অনুমতি নিয়ে কোথাও ঘুরতে বেরিয়েছিল। জেমস খেলতে ব্যস্ত ছিল, আর তার মা তার চোখের সামনেই গাড়িসহ পানিতে ডুবে মারা যায়। পুলিশ জেমসকে জিজ্ঞেস করে যে এইসব কবে হয়েছে। জেমস বলে 11 বছর আগে। আসলে সে এখানে প্রফেসরের খুনের ব্যাপারে জানতে এসেছিল, কিন্তু শেষ মুহূর্তে ভয় পেয়ে নিজের মায়ের মৃত্যুর গল্প শোনাতে শুরু করে, আর এটাও জানাই যে তার বাবাও মারা গেছে। এই ভিত্তিতে পুলিশ তার সিনিয়রের সাথে কথা বলে, আর তারপর তারা সিদ্ধান্ত নেয় যে জেমসকে কোনো সোশ্যাল সার্ভিস গ্রুপের কাছে পাঠানোই সঠিক হবে। ভবিষ্যতে তারাই জেমসের খেয়াল রাখবে। জেমস এই ঝামেলায় পড়তে চায়নি, তাই সে সুযোগ বুঝে পালিয়ে যায়। অন্যদিকে অ্যালিসা ঘুম থেকে উঠে ভাবতে ভাবতে এগিয়ে চলে যে সে জেমসকে পেছনে ফেলে ভালোই করেছে, শুধু একটা ভুল হয়ে গেছে। তার লুট করা টাকাগুলোও তার জেমসের কাছে ছাড়া উচিত হয়নি। তখনই তার পেট কামড় দিতে শুরু করে। টাকা তো তার কাছে ছিল না, তাই সে কাছের শপিং মলে চুরি করতে যায়। সে কিছু কাপড় চুরি করে পালাচ্ছিল, তখনই গার্ডটাকে ধরে ফেলে। সে গাড়ি চেক করার পর পুলিশকে ডাকার জন্য রিপোর্ট তৈরি করতে যাচ্ছিল। তখনই খবর আসে যে এক কাস্টমারের 5 বছরের মেয়ে হারিয়ে গেছে। তার চুল বাদামি এবং সে গ্রে রঙের জিন্স পরেছিল। গার্ড অ্যালিসাকে এখানেই থাকতে বলে সে বাচ্চাটির খোঁজে বাইরে বেরিয়ে যায়। পেছন থেকে অ্যালিসাও পালিয়ে যায়। সামনের গলিতে সে একটি বাচ্চাকে খেলতে দেখে, যার চুল বাদামি এবং সে গ্রে রঙের জিন্সও পরেছিল। অ্যালিসা একটুও ভাবেনি যে সে ফিরে গেলে গার্ডটাকে আবার ধরে ফেলবে। সে সেই বাচ্চাটিকে তার বাবার কাছে পৌঁছে দেয়। গার্ডও তাকে সতর্ক করে ছেড়ে দেয়, কিন্তু সে কি আর শুধরানোর পাত্রী? অন্যদিকে জেমস সে ক্যাফের দিকেই ফিরে যাচ্ছিল, যেখান থেকে অ্যালিসা তাকে ছেড়ে গিয়েছিল। সে ভালো করেই জানে যে সে সেখানে থাকবে না, তবুও সে পাগলের মতো সে পথেই হাঁটতে থাকে। সামনের গলিতে অ্যালিসার মতো একটি সে মেয়েকে দেখতে পায়, কিন্তু সে অন্য কেউ ছিল। দিন গড়াতে গড়াতে অ্যালিসারও মনে হতে থাকে যে তার জেমসকে একা ছাড়া উচিত হয়নি। কে জানে সে বেঁচে আছে নাকি মরে গেছে। যদিও সে তার জীবন বাঁচানোর জন্য সে প্রফেসরকে মেরেছিল, কিন্তু আফসোস সে আর তার সাথে কখনো দেখা করতে পারবে না। এই ভাবতে ভাবতে সে ক্যাফেতে পৌঁছায়। ইন্টারেস্টিংলি জেমস তারই অপেক্ষায় বসেছিল। দুজনেরই বিন্দুমাত্র বিশ্বাস ছিল না যে তারা আবার কখনো দেখা করতে পারবে। দুজনে একে অপরকে দুঃখিত বলে। তারপর তারা একটি গাড়ি চুরি করে অ্যালিসার বাবার বাড়ির দিকে রওনা দেয়। সারা রাত গান বাজিয়ে নেচে আনন্দ করে পরের দিনের মধ্যে অ্যালিসার মনে হতে থাকে যে তারা সেই ভয়ঙ্কর প্রফেসরকে মেরে পুলিশের উপকারী করেছে। হয়তো দেখা হলে তারা এর জন্য মেডেলও দিবে। যাই হোক, মেডেল পাবে নাকি জেল হবে তা তো সময়ই বলে দিবে। এর মধ্যে গাড়ির পেট্রোলের শেষ হতে চলেছে, তাই তারা পরিকল্পনা করে যে ইঞ্জিন চালু রেখেই পেট্রোল ভরবে, তারপর পালিয়ে যাবে।
তাদের দেখে এখানকার মালিকের কিছু সন্দেহ হয়, তাই সে দেখার জন্য বাইরে আসে। ইঞ্জিন চালু করে পেট্রোল ভরানো অ্যালাউড নয়, তাই সে ইঞ্জিন বন্ধ করার জন্য ড্রাইভারকে বলে। জানা যায় যে তারা চোরা বুদ্ধিতে গাড়ি চালু করেছে। পরের মুহূর্তে সে লল্লনকে ইশারা করে পুলিশকে ফোন করতে বলে, কিন্তু লল্লন তো লল্লনই, সে ছোটখাটো বিষয়কে পাত্তা দেয় না। মালিক অ্যালিসাকে পুরোপুরি ঘিরে ফেলে যাতে সে কোথাও পালাতে না পারে, এবং পেমেন্ট নেওয়ার জন্য তার পেছনে যেতে থাকে। শেষে জেমসের মাথা গরম হয়ে যায়, আর সে নকল বন্দুক তার দিকে তাক করে ভয় দেখাতে থাকে। মালিক বুঝে যায় যে কাপড়ের ভেতর তার হাত, সে তাদের বোকা বানাচ্ছে। তারপর আর কি, দুজনে মিলে মালিককে ধরে ভেতরে লক করে দেয়, কিন্তু ললন কিছুই করে না। এরপর তারা সোজা অ্যালিসার বাবার বাড়িতে পৌঁছে যায়। দরজায় নক করলে ভেতরে এক মহিলা ছিল। সে জানায় যে লেসলি এখন এখানে থাকে না। এরপর তারা তার নতুন বাড়ির ঠিকানা নিয়ে এগিয়ে যায়। অন্যদিকে প্রফেসরের মায়ের মনে অপরাধবোধ হয়, বা যাই হোক, সে প্রফেসরের ক্যামেরা নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়, যার ফলে এটা পরিষ্কার হয়ে যায় যে প্রফেসর মেয়েদের খুন করার মতো এক নরপশু ছিল। তবু তারা অ্যালিসা এবং জেমসকে তো ছাড়তে পারে না। হয়তো তারা নিজেদের বাঁচানোর জন্য প্রফেসরকে মেরেছে, কিন্তু এটা ঠিক করার কাজ আদালতের, আর তাদের কাজ হলো ওই দুজনকে ধরা। তাই তারা তাদের ধরবে, তারপর যা হবে আদালত ঠিক করবে। এদিকে অনেক চেষ্টা করার পর তারা অ্যালিসার বাবাকে খুঁজে পায়। প্রথমে তো সে তাকে চিনতেই পারে না, কারণ অনেকদিন পর সে তাকে দেখছিল, কিন্তু যখন চেনে তখন খুশিতে জড়িয়ে ধরে। অ্যালিসা তাকে সেসব কার্ড দেখায় যেগুলো সে তার প্রতি জন্মদিনে পাঠাতো। তারপর তার আসল কথায় আসে যে তার এবং তার বয়ফ্রেন্ড জেমসের কিছুদিনের জন্য এখানে থাকার জায়গা দরকার। লেসলি জিজ্ঞেস করে, তুমি কি তোমার মায়ের বাড়ি থেকে পালিয়ে এসেছো, নাকি অন্য কোনো ব্যাপার? যাই হোক, তাদের এখানে আসার কারণ যাই হোক না কেন, সেটা তারা অন্য কোনো দিন আলোচনা করবে। লেসলি সমুদ্রের ধারে একা থাকতো। সে বুড়ো হয়ে গিয়েছিল, কিন্তু তার হাবভাব বাচ্চাদের মতো ছিল। কিছুক্ষণ তার সাথে খেলার পর জেমসের ভেতর থেকে মনে হতে থাকে যে লেসলি তো একটা আস্ত বোকা। লেসলির কাছে একটা বোটও ছিল, যেটাতে তারা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। তখনই লেসলির বন্ধু কিছু কাজ নিয়ে চলে আসে, যার কারণে তাদের বোট রাইড বাতিল করতে হয়। জানা যায় যে অ্যালিসার বাবার ডিলার ছিল, কিন্তু এতে অ্যালিসার কোনো আপত্তি ছিল না। নিজের কাজ শেষ করে তারা বিয়ে করতে যায়। লেসলি অ্যালিসার এখানে আসা এতটাই খুশি ছিল যেন কোটি টাকার লটারি পেয়েছে। দুজনেই খুব খুশি ছিল। কিছুক্ষণ পর এখানে সেই মহিলা আসে যে লেসলির পুরনো বাড়িতে ছিল। জানা যায় যে সে তার স্ত্রী এবং তাদের একটি ছেলেও আছে। অ্যালিসার তো মাথা ঘুরে যায়, কারণ এদের ব্যাপারে লেসলি কখনো বলেনি। উপরন্তু তার স্ত্রী তার কাছে আলাদাভাবে টাকার দাবি করতে থাকে যে তাকে তার বাচ্চার জন্য ইউনিফর্ম, ফিস এবং বাড়ির খরচ চাই। বেচারা লেসলি এতগুলো প্রশ্ন একসাথে সামলাতে না পেরে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এই চক্করে একটি কুকুর তার গাড়ি নিচে চলে আসে আর তার ঘাড় ভেঙে যায়। তাকে মেরে ফেলাই শেষ উপায় ছিল। জেমস তাকে মারার জন্য পাথর তোলে, কিন্তু সাহসী হয় না। সে এতটাই খুশি হয় যে কাঁদতে শুরু করে, কিন্তু অ্যালিসা বুঝতেই পারে না যে সে কেন কাঁদছে। যাই হোক, আমরা তো বুঝেই গেছি। শেষে অ্যালিসাকেই সে কুকুরটিকে মারতে হয়। এদিকে পুলিশ সেই পেট্রোল পাম্প থেকে তাদের দুজনের কার্যকলাপ এবং লোকেশন দুটোই পেয়ে যায়। এই পেট্রোল পাম্পের কয়েক কিলোমিটার দূরেই অ্যালিসার বাবা অর্থাৎ লেসলির বাড়ি আছে। ডিটেকটিভরা এটা খোঁজ নিয়েছে, আর এটাও যে অ্যালিসা সম্ভবত তার বাবার বাড়িতেই গেছে। ট্যারিয়া এবং ম্যারি তাদের ধরার জন্য সঙ্গে সঙ্গে রওনা হয়। সারাদিন সফর করে সন্ধ্যা হয়ে যায়, যার কারণে তাদের থামতে হয়। ততক্ষণে খবরে ছড়িয়ে পড়েছিল যে দুই বাচ্চা এক প্রফেসরকে খুন করে পালিয়ে বেড়াচ্ছে। যে তাদের লোকেশন জানাবে তাকে পুরস্কার দেওয়া হবে। এই খবরে লেসলিও দেখছিল। ওদিকে অ্যালিসা এবং জেমস সমুদ্রের ধারে আনন্দ করছিল। তখনই ম্যারির কাছে গোপন সূত্রে তাদের দুজনের বর্তমান লোকেশন আসে। সে ট্যারিকে জানিয়ে তাদের ধরতে বেরিয়ে পড়ে। ঘণ্টাখানেক পর সে সেই জায়গায় পৌঁছে যায়। তারপর চুপিসারে ভেতরে উকিঝুঁকি মারার চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছিল না। তাই সে ধীরে ধীরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সেখানে লেসলি ছাড়া আর কেউ ছিল না। অ্যালিসার জেমস নিশ্চিন্তে সমুদ্রের ধারেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে তারা ঘন্টার পর ঘন্টা নিজেদের বাবা মায়ের ব্যাপারে কথা বলে। জেমসের মনে হতো যে তার মা তার বাবার কারণে দুশ্চিন্তায় মারা গেছে, তাই সে তার বাবাকে ঘৃণা করত। অন্যদিকে অ্যালিসার তার মায়ের সাথে সাথে নিজের বাবার উপরে ঘৃণা হতে শুরু করে। তার বাবা কখনো এই শহরে তো কখনো ওই শহরে ঘুরে বেড়ায়। তার মনে হতে থাকে যে প্রত্যেক শহরে তার এক দুজন ভাই বোন তো থাকবেই। দেখতে গেলে তাদের থেকে তার মাই ভালো। যাই হোক, দুজনেই এখন 17 বছরেরই ছিল এবং যতটা ভাবতে পারছিল একে অপরকে বলছিল। তখনই তাদের মনে হয় যে এই জায়গাটা নিরাপদ নয়, এখান থেকে বিদেশে পালিয়ে যাওয়া উচিত। তারা সেখানে নাম বদলে সবকিছু নতুন করে শুরু করবে। এখান থেকে পালানোর জন্য বোটটাই সঠিক থাকবে। এদিকে ডিটেকটিভ ম্যারি তাদের ধরার জন্য উৎপেতে বসেছে। ওদিকে ট্যারি স্থানীয় পুলিশকে ফোন করে বেরিয়ে পড়েছে। এরই মাঝে দুজনকে সামনে থেকে আসতে দেখা যায়। বাড়ির ভেতরে গেলে লেসলি নিশ্চিন্ত ঘুমাচ্ছিল। অ্যালিসা তাকে তোলে আর জ্ঞান দিতে শুরু করে যে কেমন বাবা তুমি, আমি সারা রাত বাইরে ছিলাম আর তুমি খুঁজতেও আসনি। এমনিতে তো লেসলি তাদের জন্য দরজা লক করেনি। যাই হোক, তারা দুজনে বোটে করে বেড়াতে যাবে, তাই তাদের বোটের চাবি দরকার। লেসলি তো রাতেই নিউজে দেখে নিয়েছিল যে এরা খুনি, আর এখন তারা বোট নিয়ে পালানোর চক্করে আছে। সে বলে, কাকে মেরেছো তোমরা দুজন? এই প্রশ্ন শুনে দুজন আশ্চর্য হয়ে যায়। লেসলি জানায় যে তাদের খবর টিভিতে ছড়িয়ে পড়েছে। পুলিশ তাদের দুজনের উপর পুরস্কার রেখেছে। অ্যালিসনে হাত পা নড়াচড়া করলেও তার বাবা চাবি দেয়নি এবং ভরসা দেয় যে সে সবকিছু ঠিক করে দিবে। তারপর সে চা বানানোর অজুহাতে
গিয়ে পুলিশকে ফোন করে দেয়। এরপর অ্যালিসার সাথে যা কিছু হয়েছে, কিভাবে সে প্রফেসর তার সাথে জোর করছিল এবং তারা তাকে মেরেছে, সব জানায়। ওদিকে জেমসের কেমন জানি লেসলির উপর সন্দেহ হচ্ছিল। জানা যায় যে সে পুরস্কারের লোভে পুলিশকে ফোন করেছে এবং পুলিশ লাইনেই ছিল। জেমস ফোনে স্বীকার করে নেয় যে সেই প্রফেসরকে মেরেছে। পরের মুহূর্তে অ্যালিসা তার বাবাকে গালি দিতে দিতে তার উরুতে ছুরি ঢুকিয়ে দেয়। তার পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল যে তার বাবা পুরোপুরি স্বার্থপর, তাহলে সে তাকে প্রতি জন্মদিনে কার্ড কেন পাঠাতো? জানা যায় যে সেটাও মিথ্যা ছিল, তার মাই এমনটা করত। তখনই ম্যারিও এসে হাজির হয়। সে জানায় সে তাদের গ্রেফতার করতে এসেছে। অ্যালিসা জেমসের সাথে জেলে যেতেও রাজি হয়ে যায়, কিন্তু যখন জানতে পারে যে জেমস 18 বছরের হয়ে যাবে, আজ তার জন্মদিন, তারা দুজন আলাদা জেলে থাকবে, তখন অ্যালিসা বন্দুকের বাট দিয়ে ম্যারির মুখে মেরে দেয় আর তারা বোর্ডের চাবি নিয়ে বোর্ডের দিকে পালিয়ে যায়। জানা যায় সমুদ্রের পানি নিচে চলে এসেছে। এর মধ্যে ট্যারিও পুলিশ নিয়ে পৌঁছে যায়। বাড়ির ভেতর তদন্ত শুরু হয়। সেখানে ম্যারি আর লেসলি দুজনেই বেহুশ হয়ে পড়েছিল। এদিকে যখন নিশ্চিত হয়ে যায় যে তারা পুলিশের হাতে ধরা পড়বে, তখন জেমস একটি গল্প বানায় যে সে অ্যালিসাকে কিডন্যাপ করেছে এবং সেই প্রফেসরকে মেরেছে। এমন স্বীকারোক্তি দিলে পুলিশ তাকে কিছু করবে না। তবে এভাবে তো জেমস ফেসে যাবে, যা অ্যালিসা কখনোই চায় না। তখনই জেমস পুলিশের সামনে অ্যালিসাকে মারে এবং পালিয়ে যায়। অ্যালিসা চিৎকার করতে থাকে, অনুরোধ করতে থাকে, কিন্তু পুলিশ গুলি চালানো থামায় না। হঠাৎ একটি স্ন্যাপার গানের আওয়াজ শোনা যায়। তারপর সবকিছু একদম শান্ত হয়ে যায়। আর এভাবেই এই সিরিজের প্রথম সিজন শেষ হয়। সেকেন্ড সিজন নিয়ে দেখা হচ্ছে পার্ট 2 ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।